গত ক্লাস থেকে এই সমস্যা আরো বেশি শুরু হয়েছে ডিএসপি তে। স্যার আমার একটা টপিকে প্রবলেম আছে। জি বলেন, কি বলতেছেন? স্যার ব্লাড সাপ্লাই অফ বোন এটা একটু বুঝিয়ে দেন স্যার, এটা বুঝি নাই ভালো মতো। এটা বোঝেননি? কি কোন জায়গায় বোঝেননি সেটা বলেন। ব্লাড সাপ্লাই অফ লং বোন, এখানে তো মেইনলি হচ্ছে ব্লাড সাপ্লাই অফ লং বোনটা, যেটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলা হয়। যে ব্লাড সাপ্লাই লং বোন হচ্ছে এখানে যে আর্টারি গুলো দিয়ে ব্লাড বোনের সাপ্লাই হচ্ছে, তার ভিতরে আছে নিউট্রিয়েন্ট আর্টারি অথবা মেডুলারি আর্টারি। তারপর আছে পেরিঅস্টি, এই যে 1 নম্বর আর্টারি আছে নিউট্রিয়েন্ট আর মেডুলারি আর্টারি, 2 নম্বর হচ্ছে পেরিঅস্টিয়ালস আর্টারি, 3 নম্বর হচ্ছে এপিফাইশিয়াল আর্টারি, আর 4 নম্বর হচ্ছে মেডফাইশিয়াল আর্টারি। এখন এই নামগুলোর সাথে হচ্ছে দেন 1 নম্বর আর্টারি যেটা আছে নিউট্রিয়েন্ট আর্টারি অথবা মেডুলারি আর্টারি, এইটা যে বোনসের শ্যাফট অথবা ডায়াফাইসিসে নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে, যেটা শ্যাফটের মাঝখান বরাবর অথবা মাঝখানের আশপাশে এই ফোরামেনটা থাকে, একটা ফোঁটা থাকে, যে ফোরামেনটার নাম হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এই ফোরামেন দিয়ে নিউট্রিয়েন্ট আর্টারিটা ভিতরের দিকে ঢোকে, মেডুলারি ক্যাভিটিতে ঢোকে, ঢোকার পরে তারপর দুইটা ব্রাঞ্চ হয়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং, তারপরে এগুলো আবার ব্রাঞ্চিং হয়। তারপর হচ্ছে এখন নিউট্রিয়েন্ট আর্টারি দিয়ে বোনসে যে অংশটা সাপ্লাই করে এই মেডুলারি ক্যাভিটিটা সাপ্লাই হয়। তারপর কর্টেক্স এর ইনার 2/3, যে ভিতরের 3 ভাগের 2 ভাগ সাপ্লাই হয়ে যাচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি দিয়ে, এবং মেটাফাইসিস রিজনটা কিছু অংশ সাপ্লাই হয়ে যাচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি দিয়ে। আর পেরিঅস্টিয়াল আর্টারি যেটা হচ্ছে সংখ্যায় অনেকগুলো থাকে, এগুলো হচ্ছে সাপ্লাই করে হচ্ছে in a outer 1/3 of the cortex. মেটাফাইশিয়াল আর্টারি যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মেটাফাইসিস রিজনকে সাপ্লাই করে, আর এপিফাইশিয়াল আর্টারি হচ্ছে এপিফাইসিসকে সাপ্লাই করে। কি বোঝা গেল? আপনি কি বুঝতে পারছেন না পারেননি সেটা বলেন। বোঝা গেল না যায়নি? জি স্যার। মানে এখানে যেটা হচ্ছে যে আপনার যখন মানে বোনস করবেন তখন বোনসের ওইখানে এটা তো আর খালি চোখে তো দেখা যাবে না, এটা একমাত্র হচ্ছে যদি এই জিনিসগুলো দেখার অভিজ্ঞতা নিতে হয় তাহলে অপারেশন থিয়েটারে এই অর্থোপেডিক্স মাস্কুলোস্কেলেটাল যে অপারেশন গুলো হয় সেখানে গেলে হয়তো আপনি সরাসরি এই জিনিসগুলো দেখতে পারবেন, যে বোনসের যে অপারেশন গুলো হয়, জয়েন্টের যে অপারেশন গুলো হয়, সেখানে এই ধরনের এগুলো আপনি সরাসরি চাক্ষুষ দেখতে পারবেন। আর যেখানে যে অ্যানাটমি মিউজিয়ামে যে বডি আছে ওখানে হয়তো খুব বেশি যে এখানকে যে বডিটা আছে খুব বেশি যে ভালো অবস্থায় আছে সেটা না, সেখানে অনেক কিছু দেখার সুযোগ নেই। মেজর স্ট্রাকচার গুলো হয়তো দেখতে পারবেন কিন্তু সবকিছু হয়তো ওখানে দেখার সুযোগ নেই। আর যে বোনসে তো আপনি আর্টারি গুলো তো বোনসে যে বোনস গুলো আপনি পড়তেছেন সেখানে পাবেন না, যেহেতু এগুলো যে প্রসেসিং করার পরে এই আর্টারির অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। এখন লাস্টলি যেটা হচ্ছে অসিফিকেশন বলছিলাম, যে অসিফিকেশনের কথা বলছিলাম না? জি স্যার। এরপর অসিফিকেশন সেন্টারের কথা বলছেন, যে অসিফিকেশন সেন্টার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার আর একটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। প্রাইমারি অসিফিকেশন সেন্টার যেটা বাচ্চা জন্মে মানে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখনই এটা অ্যাপিয়ার করে, আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার এটা হচ্ছে যে বাচ্চা জন্মের পরে অ্যাপিয়ার করে। এবং প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হয় হচ্ছে ডায়াফাইসিস, আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হয় হচ্ছে যে যে এন্ড থাকে, যে লং বোন গুলো যে এক্সপান্ডেড এন্ড থাকে সেগুলো মানে এপিফাইসিস ওইগুলো তৈরি হয় হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে, এবং এগুলো তৈরি হয় হচ্ছে এগুলো অ্যাপিয়ার করে হচ্ছে আফটার বার্থ।
এরপরে একটা শব্দ আছে গ্রোয়িং এন্ড, যে it is the cartilaginous end of a bone where the growth of the bone in length occurs. It persists for a longer time and unites with the shaft later than the other end. এখন যে ইউজুয়ালি আমি যে বলছিলাম যে আমাদের যে গ্রোথ হচ্ছে, যে লম্বায় যে বাড়তেছে, সেটার ক্ষেত্রে মেইনলি হচ্ছে যে বোন গুলো মুখ্য ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে লং বোনস গুলো, বিশেষত এক্সট্রিমিটি লং বোনস গুলো এটা গুরুত্বপূর্ণ। এবং এই বোনস গুলো হচ্ছে যে গ্রো হয় হচ্ছে, গ্রোথ প্লেটটা থাকে হচ্ছে এন্ডের দিকে, এবং এই গ্রোয়িং এন্ডটা যেটা থাকে সেই এন্ডটা হচ্ছে একেবারে লাস্টলি যে বডি শ্যাফটের সাথে ফিউজ হয়। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট একটা দুইটা এক্সাম্পল একটু মনে রাখতে হবে। যে হিউমারাসের গ্রোয়িং এন্ড হচ্ছে আপার এন্ড, টিবিয়ার গ্রোয়িং এন্ড হচ্ছে লোয়ার এন্ড, রেডিয়াসের গ্রোয়িং এন্ড হচ্ছে লোয়ার এন্ড, আলনার গ্রোয়িং এন্ড হচ্ছে লোয়ার এন্ড, তারপর ফিমারের গ্রোয়িং এন্ড হচ্ছে লোয়ার এন্ড। তার মানে আপনি যখন যে রেডিওলজিক্যাল কোনো ইনভেস্টিগেশন করতে যাবেন তখন দেখবেন যে অনেক সময় আপনি দেখবেন যে এক্সরে করলে একটা এন্ড দেখবেন যে দেখা যাচ্ছে যে ফিউজড আছে, কিন্তু আরেকটা এন্ড হচ্ছে আনফিউজড আছে। সেটা যতক্ষণ পর্যন্ত ওই এন্ডটা যে গ্রোথ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে যে ডায়াফাইসিসের সাথে আনফিউজড অবস্থায় থাকে। এখন বোন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার ফার্স্ট অসিফাইড বোন ক্লাভিকল অনেক জায়গায় লেখা আছে, কিন্তু আপনি তো ম্যান্ডিবল বলেছিলেন। কি কি? ফার্স্ট অসিফাইড বোন ইন বডি, ওটা স্যার গুগলে ক্লাভিকল দেখেছি, আপনি তো ম্যান্ডিবল বলেছিলেন। এখন এটা নিয়ে আসলে কিছু কিছু কনফিউশন রয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু স্টিল না বেশিরভাগই যেটা সমর্থন করে যে ম্যান্ডিবল ইজ দ্য ফার্স্ট বোন টু অসিফাই ইন দ্য বডি বলা হয়। এখন এটা নিয়ে মানে কিছুটা ভিন্নতা যে নেই মতবাদ, মানে এখন পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে তো কনক্লুশন আসলে বলা হয় যে অনেক ক্ষেত্রেই পৌঁছানো সম্ভব হয়নি। সেটা হয়তো এখন যদি ওইরকম হয় আপনাকে বলতে হবে যে মানে রেফারেন্স হিসেবে যদি বলতে যে দুই ধরনের দুইটা বই দুই রকম আছে, সেইভাবে আপনি হয়তো রেফারেন্স দিয়ে দিতে পারবেন। এরপরে নতুন টপিকসে যাচ্ছি আমি। স্যার। হ্যাঁ বলেন। স্যার ওভেন বোন যে ওইটা আমি বুঝি নাই। ওভেন বোন আর ল্যামিলার বোন এটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি এই বোনসটাকে ক্লাসিফাই করা হয় ওভেন বোন এবং ল্যামিলার বোন হিসাবে। ওভেন বোন যে বোনস গুলো হচ্ছে যে ইম্যাচিউর বোন বলা হয়, যে বোনস গুলো হচ্ছে অলরেডি অসিফাইড হয়নি, যে বোনস গুলো গ্রো করতেছে সেই বোনস গুলো, যেমন ইউজুয়ালি যেটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয় এটা হচ্ছে ইয়াং ফিটাল বোনস, আর হচ্ছে যে ফ্র্যাকচার হওয়ার পরে ওখানে যে ফ্র্যাকচার সাইটে যে বোনসের অংশ তৈরি হয় সেটা হচ্ছে ওভেন বোন এন্ড কার্টিলেজ। এটা হচ্ছে অনেকটা কনসিস্টেন্সি হচ্ছে অনেকটা হচ্ছে সফট টাইপের, মানে যেটা হচ্ছে যে ফুললি মিনারেলাইজড না, এটা অনেক বেশি হার্ড না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে পরিমাণ ফোর্সে বোনস গুলো অন্যান্য ক্ষেত্রে ভেঙে যায় তার চেয়ে কম ফোর্সেই ওভেন বোন গুলো ভেঙে যেতে পারে। আর ল্যামিলার বোন হচ্ছে যেগুলো হচ্ছে যে বলা হয় যে পূর্ণবয়স্ক মানুষের যে বাইরের দিকে যে বোনসটা পাওয়া যায়, যে কর্টেক্সের যে বোনস অংশ পাওয়া যায় সেটা হচ্ছে যে কর্টেক্স এবং মেডুলার মানে স্পঞ্জি পার্টে যে বোনস গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ল্যামিলার বোন, যেগুলো হচ্ছে ফুললি অসিফাইড মিনারেলাইজড বোন। স্যার হাত পায়ে হচ্ছে ফ্র্যাকচার হলে ওইখানে স্যার ওভেন বোনটা ফ্র্যাকচার হওয়ার পরে আপনি এক্সরে করে দেখছেন যে ফ্র্যাকচার হওয়ার কয়েক সপ্তাহ পরে যখন এক্সরে করা হয় তখন এই যে যেখানে ফ্র্যাকচার তার পাশে বোনের শ্যাডো পাওয়া যায়, বোনসের মতো অংশ পাওয়া যায়, যেটাকে বলা হয় ক্যালাস। এই ক্যালাসটা হচ্ছে ওভেন বোন। ইউজুয়ালি ক্যালাসের তিনটা ভাগ আছে,
যে ক্যালাস প্রথমে সফট ক্যালাস হয় যেটা হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু, তারপর হচ্ছে প্রভিশনাল ক্যালাস যেটা হচ্ছে ওভেন বোন, ইউজুয়ালি যেটা হচ্ছে যে এক্সরেতে তাৎক্ষণিকভাবে মানে কয়েক সপ্তাহ পরে দেখা যায়। তারপরে অনেক বছর, অনেক মাস পরে অথবা বছর পরে আপনি যখন দেখবেন তখন বোনসটা ওখানে ইউজুয়ালি ফ্র্যাকচারের কোনো গ্যাপটা পাওয়া যায় না, তখন অলমোস্ট হচ্ছে বোনসটা হচ্ছে নর্মাল বোনসে হয়ে যায়, তখন সেই বোনসটাকে বলা হয় ল্যামিলার বোন। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। আপনার যেটা হচ্ছে অনেক সময় অনেকে ফ্র্যাকচারের পর এক্সরে করার পর বলে যে আমার কি হাড় কি জোড়া লাগছে কিনা। এখন হাড় জোড়া লাগে যে হিলিং এ যে বোন হিল হচ্ছে, ফ্র্যাকচারটা হিল হচ্ছে, সেইটার একটা স্টেজ হচ্ছে যে ফ্র্যাকচার হিল অর্থাৎ কতগুলো ফেজ আছে, স্টেজ আছে, সেই স্টেজের একটা স্টেজ হচ্ছে ওপেন বোন ফর্মেশন, ওপেন বোন এন্ড কার্টিলেজ ফর্মেশন হয়। সেই বোনসটা হচ্ছে যে অন্য বোনসের মতো মানে যে ম্যাচিউর যে বোনে, হ্যাঁ আমি বুঝতে পারতেছি না কি বলেন আবার। কথা কেটে কেটে আসছে। এটা হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই জন্য মনে হয় কথা কেটে কেটে যাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এরপর হ্যাভারসেন্স সিস্টেম, এটা খুব বেশি যে হ্যাভারসেন্স সিস্টেমের কথা বলছিলাম, হ্যাভারসেন্স সিস্টেম অথবা অস্টিয়ন, সেটা হচ্ছে যে কম্প্যাক্ট বোনের স্ট্রাকচারাল ইউনিটের নাম হচ্ছে অস্টিয়ন অথবা হ্যাভারসিয়ান সিস্টেম বলা হয়। এবং এই হ্যাভারসিয়ান সিস্টেম ফর্ম করা যে ইট ইজ ফর্মড বাই এ কনসেন্ট্রিক ল্যামেলার connected to other by canaliculi. যদি একটা ডেফিনিশন is formed by a septic portion যেখানে blood vessel থেকে lymphatic থেকে এবং এই ক্যানালের দিকে রিং এর মতো স্যার কথা কতগুলো বোঝা যাচ্ছে না। স্ট্রাকচার থাকে। স্যার শুনতে স্যার পাচ্ছি কথা না। কেটে কেটে আসতেছে। এখানে এই সমস্যার সমাধান তো আমিও দিতে পারতেছি না, কারণ এখানে নেট মনে হয় খুব বেশি ফ্লাকচুয়েট করতেছে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার এখন ঠিক আছে। কারণ এখানে যে খুব বেশি ফ্রিকোয়েন্সি আপ ডাউন করতেছে দেখা যাচ্ছে, মাঝে মাঝে হয়তো একেবারে ডাউন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে। এখন কি শুনতে পাচ্ছেন তো? জি স্যার। যে হ্যাভারসিয়ান সিস্টেমের যেটা বলতেছিলাম যে হ্যাভারসিয়ান সিস্টেম অথবা অস্টিয়ান হচ্ছে কম্প্যাক্ট বোনের স্ট্রাকচারাল ইউনিট। এখন হ্যাভারসিয়ান সিস্টেমটা কম্পোজড হয়, ফর্মড হয় হচ্ছে যে একটা সেন্ট্রাল ক্যানাল থেকে যেটার নাম হচ্ছে হ্যাভারসিয়ান ক্যানাল, এবং যে ক্যানালের ভিতরে বলছিলাম ব্লাড ভেসেল, লিম্ফেটিক্স, নার্ভ থাকে। আর এই হ্যাভারসিয়ান ক্যানালের সারাউন্ডিংসে কতগুলো স্ট্রাকচার, যে একটা রিং এর মতো কতগুলো স্ট্রাকচার থাকে যেগুলোকে বলা হয় ল্যামিলা, এবং এই ল্যামিলার নাম বলছিলাম কনসেন্ট্রিক ল্যামিলা। এখন ল্যামিলা তো অনেকগুলো থাকে, এই ল্যামিলা গুলো যে সংখ্যায় অনেকগুলো থাকে এক একটা হ্যাভারসিয়ান সিস্টেমে, এবং ল্যামিলা গুলো একটার সাথে আর একটা দিয়ে কানেক্ট থাকে ক্যানালিকুলি দিয়ে। এইখানে এই ছবিটা এর আগের দিন দেখেন, ছবিটা তখন ক্লিয়ার ছিল না। এখানে দেখেন এটা হচ্ছে এই গোলাকার যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা অস্টিয়ান অথবা হ্যাভারসিয়ান সিস্টেম, এবং এর মাঝখানে হচ্ছে হ্যাভারসিয়ান ক্যানেল, যে ক্যানেলের ভিতরে ব্লাড ভেসেল, নার্ভ, লিম্ফেটিক্স এগুলো থাকে। এবং এখানে রিং এর মতো যে স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল্যামিলা, এটা হচ্ছে কনসেন্ট্রিক ল্যামিলা বলা হয় এগুলোকে। এবং দুইটা হ্যাভারসিয়ানের মাঝখানে এই ল্যামিলাকে বলা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ল্যামিলা। এবং একেবারে পেরিফেরির দিকে যে ল্যামিলা গুলো থাকে যে কম্প্যাক্ট মানে সেটাকে বলা হয় সার্কামফারেন্সিয়াল ল্যামিলা। কিন্তু
এই ল্যামেলা গুলো হ্যাভার্সিয়ান সিস্টেমের সরাসরি কোনো অংশ নেই। হ্যাভার্সিয়ান সিস্টেমের অংশ হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল উইথ ইট কন্টেন্টস, এবং হ্যাভার্সিয়ান ক্যানেলের বাইরের দিকে যে ল্যামেলা গুলো থাকে সেই ল্যামেলা গুলো নিয়ে হচ্ছে অস্টিয়ন অথবা হ্যাভার্সিয়ান সিস্টেম গঠিত। আর আরেকটা বলছিলাম যে একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের সাথে আরেকটা হ্যাভার্সিয়ান সিস্টেম যে কমিউনিকেট করে সেটা হচ্ছে একটা ক্যানেল দিয়ে, যেটার নাম হচ্ছে ভলসম্যান ক্যানেল। এখন এখানে একটা ডায়াগ্রামেটিক ছবি দেওয়া আছে যে একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের বাইরের দিকে যেইগুলো থাকে, যে মাঝখানে হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেলে, যে ক্যানেলের ভিতরে যেখানে যে আর্টারি, ভেইন, নার্ভ এগুলো থাকে, তারপর বাইরের দিকে ল্যামেলা গুলো থাকে। এখন এখানে ল্যামেলা গুলোতে যে কোলাজেন ফাইবার থাকে সেই কোলাজেন ফাইবারের ডিরেকশন দেখেন এখানে প্রত্যেকটা ল্যামেলাতে কিন্তু একই ডিরেকশনে নেয়, যে একবার সবচেয়ে ভিতরের দিকে যে ল্যামেলা সেখানে যে ডিরেকশন আছে তার বাইরের দিকে আবার ডিরেকশনটা একটু পরিবর্তন, আবার তার বাইরের দিকে যে ল্যামেলা আছে সেটা ডিরেকশনটা কিন্তু একটু পরিবর্তন। এবং এই ডিরেকশন গুলো বিভিন্ন ডিরেকশনে থাকার জন্য যেটা হচ্ছে বোনস গুলো অনেক শক্তিশালী হয়। তারা বোনসে যেটা আছে বোনস গুলো বিভিন্ন ধরনের টুইস্টিং ফোর্সের এগেনস্টে অনেক বেশি তার সক্ষমতা ধরে রাখতে পারে। নাহলে বিভিন্ন ধরনের ফোর্সের কারণে বিষয়টা টুইস্টিং ফোর্স হলে বোনস গুলো সহজে ভেঙে যেত, কিন্তু বোনস গুলো কিন্তু সহজে ভেঙে যায় না ডিউ টু প্রেজেন্স অফ যে কোলাজেন ইন ডিফারেন্ট ডিরেকশন অফ ল্যামেলা। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। এখন ওইখানে জাস্ট এখানে যে হ্যাভার্সিয়ান সিস্টেমকে আপনি যদি, এটা হচ্ছে ক্রস সেকশন, যে সেকশন যদি করেন তাহলে এটা হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানাল, যে ক্যানালের ভিতরে যে ব্লাড ভেসেল, নার্ভ, লিম্ফ্যাটিক ভেসেল এগুলো থাকে। আর এগুলো হচ্ছে ল্যামেলা, এগুলো হচ্ছে কনসেন্ট্রিক ল্যামেলা। এবং ল্যামেলা গুলোতে এখানে যেটা থাকে এখানে ওখানে বলছে ল্যামেলাতে ল্যাকুনা থাকে। ল্যাকুনা গুলো হচ্ছে একটা স্পেস, যে স্পেসে অস্টিওসাইট থাকে। তারপরে একটা ল্যামেলা আরেকটা ল্যামেলার সাথে কানেক্ট থাকে হচ্ছে ক্যানালিকুলি দিয়ে। ক্যানালিকুলি গুলো হচ্ছে টিনি ক্যানেলস কন্টেইনিং সাইটোপ্লাজমিক প্রসেস অফ অস্টিওসাইট। এটা একেবারে ক্ষুদ্রতে ক্ষুদ্র ক্যানেল, যে ক্যানেল গুলো হচ্ছে কন্টেইন করে হচ্ছে অস্টিওসাইটের সাইটোপ্লাজমিক প্রসেস গুলা। তার মানে এখানে হচ্ছে যে তাহলে এখানে একটা কনসেন্ট্রিক ল্যামেলা, যেখানে এখানে ই থাকে কোলাজেন ফাইবার থাকে, এখানে ল্যাকুনা থাকে, ল্যাকুনাতে যে স্পেস থাকে এই স্পেসে অস্টিওসাইট থাকে, এবং অস্টিওসাইট থেকে যে এক একটা ল্যাকুনা ল্যামেলার সাথে কানেক্ট হচ্ছে ক্যানালিকুলি দিয়ে। ক্যানালিকুলি গুলো হচ্ছে টিনি ক্যানেলস গুলো কন্টেইন করা হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস অফ অস্টিওসাইট। এতটুকু মনে রাখলে স্যার কথা বুঝি না। স্যার কথা বোঝা যাচ্ছে না। এখন কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। হ্যাভার্সিয়ান সিস্টেমের স্ট্রাকচার নিয়ে তো কোনো সমস্যা নেই, আছে? আপনাও আমি শুনতে পাচ্ছি। জি স্যার। জি স্যার।
এটা কেটে যাচ্ছে, মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে। আপনার হ্যাভার্সিয়ান সিস্টেম কি শুনতে পারছেন না ওটা শোনা যায়নি? স্যার শেষের স্যার দিকে শোনা যায়নি ওই টাইমে। আর ক্যানালিকুলির পর শোনা যায়নি। হ্যাভার্সিয়ান সিস্টেমের স্ট্রাকচারটা যদি আপনি এটাকে ক্রস সেকশন করেন তাহলে সেকশন করলে আপনি কি কি স্ট্রাকচার পাবেন। এটা বলা হয়েছিল যে মাঝখানে থাকে হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল, এবং যে ক্যানেলে ব্লাড ভেসেল থাকে, এখানে নার্ভ থাকে, লিম্ফ্যাটিক্স থাকে, এবং এই হ্যাভার্সিয়ান ক্যানেলের বাইরে থেকে কতগুলো কনসেন্ট্রিক ল্যামিলা থাকে। এটা হচ্ছে একটা ল্যামিলা, এটা একটা ল্যামিলা। এখন এই ল্যামিলাতে কি কি থাকে? এই ল্যামিলাতে ল্যাকুনা থাকে। ল্যাকুনা গুলো হচ্ছে স্পেস, যে স্পেসে অস্টিওসাইট থাকে। তারপরে হচ্ছে যে এখানে ল্যাকুনা থেকে কতগুলো এরকম দেখা যায় যে এই যে সুতার মতো কতগুলো স্ট্রাকচার বের হয়েছে, যেগুলোকে বলা হয় ক্যানালিকুলি। যে একটা ল্যাকুনা মানে একটা ল্যামিলা আর একটা ল্যামিলার সাথে কানেক্ট হচ্ছে এই ক্যানালিকুলি দিয়ে। এই ক্যানালিকুলি গুলো হচ্ছে যে টাইনি ক্যানেলস কন্টেইনিং সাইটোপ্লাজমিক প্রসেস অফ অস্টিওসিস। এগুলো হচ্ছে যে ছোট ছোট ক্যানেল, যে ক্যানেল গুলো কন্টেইন করে, ধারণ করে হচ্ছে অস্টিওসাইটের যে সাইটোপ্লাজমিক প্রসেস গুলো থাকে, সেইগুলো হচ্ছে এইগুলো ধারণ করে। আর এখানে আপনাদের যেটা আমি বললাম যে এখানে খুব বেশি তো করবে না, যে হয়তো ধরো হ্যাভার্সিয়ান সিস্টেমটা কি, হ্যাভার্সিয়ান সিস্টেমের কি স্ট্রাকচার থাকে, এখানে কি কি ধরনের ল্যামিলা থাকে, যে কম্প্যাক্ট বনে যে ল্যামিলা গুলো থাকে সেই ল্যামিলা গুলোর নাম জিজ্ঞাসা করতে পারে। যে হ্যাভার্সিয়ান যে ল্যামিলা থাকে তো সেটা কনসেন্ট্রিক ল্যামিলা। আবার একটা হ্যাভার্সিয়ান সিস্টেম আর একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে যে ল্যামিলা থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ল্যামিলা। আর কম্প্যাক্ট বনের একেবারে বাইরের দিকে ওয়ালের দিকে যে ল্যামিলা গুলো থাকে সেগুলোকে বলা হয় সারকামফারেন্সিয়াল ল্যামিলা। আর এইখানে যে শব্দগুলো আছে এইগুলো মোটামুটি জানলেই হচ্ছে যে এর বেশি কিছু আর জিজ্ঞাসা করা হয় না। এরপরে আর একটা নতুন টপিক, আমরা কি স্লাইড দেখা যাচ্ছে এখন? জি স্যার। এই নতুন স্লাইড কি দেখতে পাচ্ছেন? জি স্যার। নতুন টপিক হচ্ছে বোন ম্যারো। আজান হচ্ছে, আমি একটু 1 মিনিট অপেক্ষা করি।
আদান শেষ শুরু হবো যে বোন ম্যারো, যেটা বাংলাতে কি বলে বোন ম্যারোর বাংলা কি? অস্থিমজ্জা। অস্থিমজ্জা, যেটা অনেকে খুব খেতে পছন্দ করে, যে বিশেষত গরু ছাগলের ভিতরে অস্থিমজ্জা অনেকেই, গরু ছাগলের চেয়ে মানে মুরগির অস্থিমজ্জা বেশি পছন্দ করে লোকজন। এখন বোন ম্যারোর ডেফিনেশন যেটা আছে, বোন ম্যারো ইজ এ হাইলি ভাস্কুলার সেলুলার ভিসকাস এন্ড হাইলি ভাস্কুলার টিস্যু প্রেজেন্ট উইদিন দ্য hollow cavities of the hard bone and is specially designed to support the proliferation, differentiation and maturation of hematopoietic cells. এখানে কতগুলো শব্দ ইউজ করা হয়েছে, কতগুলো বিশেষণ ইউজ করা হয়েছে। যে বোন ম্যারো হচ্ছে হাইলি সেলুলার, তারপর ভিসকাস। ভিসকাস মানে কি? ভিসকাস মানে কি? আপনাকে শুনতে পাচ্ছেন? ঘনত্ব বেশি, এরকম কিছু শোনা যায়? শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে আবার? শোনা যাচ্ছে। কেটে কেটে আসতেছে। ভিসকাস মানে হচ্ছে এটা অনেকটা আঠালো টাইপের, তারপর হচ্ছে এটা হাইলি ভাস্কুলার এবং এটা থাকে হচ্ছে লং বোনের ক্ষেত্রে, লং বোনের মেডুলারি ক্যাভিটিতে থাকে, আবার হচ্ছে লং বোনের যে এন্ডের দিকে যে ভিতরের দিকে যে স্পঞ্জি বোন থাকে সেখানে যে স্পেস গুলো থাকে সেখানে থাকে, আবার শর্ট বোন, ফ্ল্যাট বোন এগুলোর ভিতরে যে স্পঞ্জি বোন থাকে সেখানে থাকে হচ্ছে বোন ম্যারো। এবং এই বোন ম্যারো গুলো যে এটা বোন ম্যারোর মেইনলি যেটা আছে বোন ম্যারো থেকে হেমাটোপয়েটিক যে ব্লাড ফর্মিং সেল গুলো প্রোডাকশন হয়। এখন এখানে যে ব্লাড ফর্মিং যে সেল গুলো সেগুলো যে প্রথমে থাকে হচ্ছে একরকম, তারপরে এগুলো পরিবর্তন হয়ে তারপরে এগুলো স্পেশালাইজ সেলে রূপান্তরিত হয়। এখানে যে কাজগুলো হয় যেটা পলিফারেশন, যে এখানে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলোর পরিমাণ সংখ্যাগুলো বৃদ্ধিপ্রাপ্ত করে হচ্ছে বোন ম্যারো। তারপর ডিফারেন্সিয়েশন, যে ভ্রূণ সেল থেকে সেলগুলো যাকে স্পেশালাইজড ফাংশন করে, যে ভ্রূণ সেল থেকে সেলগুলো ম্যাচুরেশনে প্রসেসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে ম্যাচুরেশন, এই সবগুলো কাজে সাপোর্ট এবং হেল্প করে হচ্ছে বোন ম্যারো। এখন বোন ম্যারো দুই ধরনের, সেটা সবাই জানেন। বোন ম্যারো হচ্ছে মানে কি? হ্যাঁ কি বললেন? হাইলি ভাস্কুলার মানে কি? হাইলি ভাস্কুলার মানে অনেক বেশি, এটা হচ্ছে রক্ত সঞ্চালন থাকে বোন ম্যারোতে, রক্ত সরবরাহ থাকে অনেক বেশি। ভাস্কুলার মানে হচ্ছে যে রক্তের সম্পর্কিত, যেখানে ব্লাড সাপ্লাই বেশি থাকে সেটাকে হাইলি ভাস্কুলার বলা হয়, যেখানে ব্লাড সাপ্লাই কম থাকে সেগুলোকে বলা হয় লেস ভাস্কুলার। আর যেখানে একেবারেই কোনো ভাস্কুলার সাপ্লাই থাকে না তখন সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাভাস্কুলার। বোঝা গেল? জি স্যার। অ্যাভাস্কুলার নেক্রোসিস নামে একটা শব্দ মনে হয় বলছিলাম অ্যাভাস্কুলার নেক্রোসিস। আপনার কোথাও যদি বিশেষত এই শব্দটা আপনি বেশি শুনতে পারবেন বোনসের ক্ষেত্রে, যে বোনসের যদি ফ্র্যাকচার হওয়ার পর অথবা কোনো কারণে যদি বোনসের ব্লাড সাপ্লাই অফ হয়ে যায় তখন বোনসের ওই অংশটা হচ্ছে নেক্রোসিস হয়ে যায়,
তখন বোনসের এই অংশটাকে ওই কন্ডিশনটাকে বলা হয় অ্যাভাস্কুলার নেক্রোসিস, এভিএন বলা হয়, এবং এটা কমন একটা কন্ডিশন বোনসের বলা হয়, এবং যেটার কারণে অনেক সময় অনেকের বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হয়। এখন বোনস ম্যারো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেড বোন ম্যারো আর একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। রেড বোন ম্যারো যেটার নাম হচ্ছে মেডুলাম অসিয়াম রুব্রা, কনসিস্টিং মেইনলি অফ হেমাটোপয়েটিক টিস্যু, আর মেডুলা অসিয়াম ফ্লাভা যেটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো, যেটা কনসিস্ট মেইনলি অফ ফ্যাট সেলস। এখন বোন ম্যারো সম্পর্কে এখানে একটু তথ্য দিয়েছে যে অন এভারেজ বোন ম্যারো কনস্টিটিউটস 4% অফ দি টোটাল মাস অফ দি হিউম্যানস। তার মানে এটা একজন মানুষের টোটাল যে বডি ওয়েট থাকে তার 4%, মানে এটা একেবারেই কম না, অনেক। কিন্তু in adults weighing 65 kg, bone marrow accounts for approximately 2.6 kg. The hematopoietic compartment of the bone marrow produces approximately 500 billion blood cells per day. স্যার হ্যাঁ বলেন। ওই যে স্যার ওখানে একটা ইয়া ছিল না স্যার, এলবিএস, এটা মানে কি স্যার? কি কি এলবিএস? পাউন্ড বোঝায় ওটা দিয়ে। যেটা স্যার এইটা এলবিএস, এটা হচ্ছে পাউন্ডের সংক্ষিপ্ত রূপ। ও আচ্ছা। এখন এই বোন ম্যারো গুলো ডিস্ট্রিবিউট থাকে কিভাবে, যেটা এর আগে আপনি পড়ছেন যে জন্মের পরে যে বোনসে যে ম্যারো গুলো থাকে সব হচ্ছে রেড বোন ম্যারো। At birth, all bone marrow is red. With age, more and more of it is converted to the yellow type. Only around half of the adult bone marrow is red. এবং এই রেড বোন ম্যারো অ্যাডাল্টের যে অংশগুলোতে পাওয়া যায় সেটা হচ্ছে মেইনলি ইন দ্য ফ্ল্যাট বোনস and in the epiphyseal ends of the long bones. যে ইউজুয়ালি হচ্ছে রেড বোন ম্যারো অ্যাডাল্টের ক্ষেত্রে মেইন কি হচ্ছে ফ্ল্যাট বোন থেকে হচ্ছে, ফ্ল্যাট বোনে রেড বোন ম্যারো থাকে এবং ফ্ল্যাট বোন গুলো থেকেই রেড বোন ম্যারো থেকে কিন্তু ব্লাড সেল গুলো মেইনলি প্রোডাকশন হতে থাকে। আর ইয়েলো বোন ম্যারো ইজ ফাউন্ড ইন দ্য মেডুলারি ক্যাভিটি, দ্য হলো ইন্টেরিয়র অফ দ্য মিডল পোর্শন অফ দ্য লং বোনস। এটা এর আগে বলেছে লং বোনের যে ডায়াফেসিস অথবা শ্যাফট থাকে সেটাকে যদি আপনি সেকশন করেন ভিতরে একটা ক্যাভিটি পাবে, যে ক্যাভিটির নাম হচ্ছে মেডুলারি ক্যাভিটি। সেখানে থাকে হচ্ছে ইয়েলো বোন ম্যারো, যেটা দেখতে হচ্ছে কালারটা হচ্ছে ইয়েলো, যেহেতু ওখানে ফ্যাট সেল থেকে ফ্যাটি টিস্যু থাকে এই জন্য দেখতে কালারটা হচ্ছে ইয়েলো। এখন বোন ম্যারোর যে যে কম্পোনেন্ট গুলো থাকে, যেটা একটা আছে ভাস্কুলার কম্পার্টমেন্ট, একটা আছে হেমাটোপয়েটিক কম্পার্টমেন্ট। যে ব্লাড ভেসেলের বাইরে যে থাকে হেমাটোপয়েটিক সেলস এবং স্টোমাল সেলস। হেমাটোপয়েটিক সেলস যেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লাড সেল গুলো তৈরি হচ্ছে, আর স্টোমাল সেল হচ্ছে এটা হচ্ছে ইউজুয়ালি সাপোর্টিভ সেল বলা হয়। যে the stroma of the bone marrow is all tissue not directly involved in the primary function of hematopoiesis. এখন নরমালি যে স্ট্রোমাতে যে সেল গুলো থাকে, যে কম্পোনেন্ট গুলো থাকে, তার ভিতরে আছে ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, এডিপোসাইট, অস্টিওক্লাস্ট, এন্ডোথেলিয়াল সেলস which form the সাইনোসয়েডস। সাইনোসয়েডস এর নাম শুনছেন? না স্যার। কেউ কেউ মনে হয় শুনছেন, তাই না? জি স্যার। সাইনোসয়েড হচ্ছে এটা ক্যাপিলারি রিপ্লেসমেন্ট বলা যায়। যে বডিতে কিছু কিছু জায়গায় হচ্ছে ক্যাপিলারি গুলো থাকে না, সেই জায়গায় হচ্ছে ক্যাপিলারির মধ্যে টিবিউলার কিছু স্ট্রাকচার থাকে যেগুলোকে সাইনোসয়েড বলা হয়। যেমন স্প্লিনের সাইনোসয়েড থাকে, লিভারের সাইনোসয়েড থাকে, তারপর হচ্ছে বোন ম্যারোতে সাইনোসয়েড থাকে। এখন যেটা পরীক্ষার জন্য, যেটা ভাইবার জন্য অনেক সময় জিজ্ঞাসা করে যে বোন ম্যারো এত গুরুত্বপূর্ণ কেন? যে বোন ম্যারো গুরুত্বপূর্ণ কারণ আপনার বোন ম্যারো থেকে ব্লাড সেল প্রোডাকশন হচ্ছে। এখন বোন ম্যারো গুলো যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, কোনো রোগের কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়, অথবা কোনোভাবে যদি এটা সমস্যা হয়, তাহলে আপনার ব্লাড সেল প্রোডাকশনটা ঠিক মতো হবে না, তখন বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি হবে। যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার নাম শুনছেন অনেকেই, যে বিভিন্ন রোগের কারণে অথবা বিভিন্ন কন্ডিশনের কারণে বোন ম্যারো গুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন বোন ম্যারো আপনাকে
এক্সামিনেশন করতে হয় এবং এক্সামিনেশন অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে এই বোন ম্যারোকে এক্সামিন করা হয় এবং এটা পরীক্ষাতে ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করা হয়। কারণ হচ্ছে যে যেহেতু ক্লিনিক্যাল অথবা প্র্যাকটিক্যাল লাইফে অনেক ধরনের রোগ আছে, যে রোগগুলোকে ডায়াগনোসিস করতে হলে আপনাকে বোন ম্যারো এক্সামিন করতে হবে। এখন বোন ম্যারো এক্সামিনেশনে যেটা হচ্ছে যে bone marrow examination refers to the pathological analysis of samples of bone marrow obtained by bone marrow aspiration and bone marrow biopsy. এখন দুইটা ভাবে bone marrow কে এক্সামিন করা হয়। একটা হচ্ছে অ্যাসপিরেশন করা হয়, বোন ম্যারোটাকে অ্যাসপিরেট করা হয়, যে একটা নিডল ঢোকায় যে বোনের ম্যারো থেকে অংশ মানে ফ্লুইড নিয়ে পরীক্ষা করা হয়। আর একটা হচ্ছে বোন ম্যারো বায়োপসি, যেখানে হচ্ছে যে বোনের যে অন্যান্য কম্পোনেন্ট আছে সাথে হচ্ছে বোন ম্যারোটা নিয়ে বায়োপসি করে দেখা হয়। এখন বোন ম্যারো বায়োপসি যেটা করা হয় সেটা নাম হচ্ছে টিফিন বায়োপসি বলা হয়। যে এখানে খুব যে শরীরের অন্যান্য জায়গায় যে যখন বায়োপসি করা হয় তখন তুলনামূলকভাবে যে যে ইনসিশনটা দেওয়া হয় এবং ওখান থেকে টিস্যুটা নেওয়া হয় সেটার পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে, কিন্তু এখানে যে নিডলটা ঢুকানো হয়, যে ইনসিশনটা দেওয়া হয় এবং যে টিস্যুটা নেওয়া হয় সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে নেওয়া হয় না, এবং এটা হচ্ছে স্পেশালাইজড একটা টেকনিক বলা হয়। এখন বোন ম্যারো অ্যাসপিরেশন অথবা বোন ম্যারো বায়োপসি কোন কোন জায়গা থেকে করা হয় এই দুইটা সাইট একটু মনে রাখতে হবে, কারণ এই দুইটা সাইটের কথা জিজ্ঞাসা করা হয়। যে বডিতে ইউজুয়ালি দুইটা সাইড থেকে বোন ম্যারো অ্যাসপিরেট করা হয়, একটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট থেকে আর একটা হচ্ছে স্টারনাম থেকে। ইলিয়াক ক্রেস্ট হচ্ছে যে ইউজুয়ালি ইলিয়াক ক্রেস্ট একটা বড় জায়গা, ইলিয়াক ক্রেস্ট হচ্ছে হিপ বোনের উপরের দিকে যে এইরকম কার্ভের মতো যে অংশটা থাকে সেটাকে বলা হয় ইলিয়াক ক্রেস্ট, এবং এই ইলিয়াক ক্রেস্টের পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট থেকে হচ্ছে বোন ম্যারোটা সংগ্রহ করা হয়। এবং এটা সাধারণত বাচ্চা এবং বড়দের দুইজনের ক্ষেত্রেই পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট থেকে সংগ্রহ করা যায়। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে স্টারনাম থেকে অনেক সময় বোন ম্যারো সংগ্রহ করা হয়, কিন্তু স্টারনাম থেকে বোন ম্যারো সংগ্রহ করার ঝুঁকি হচ্ছে যে এখানে নিচে ব্লাড ভেসেল থাকে, এখানে নিচে হার্ট থাকে, এই জন্য হচ্ছে খুব বেশি যদি সতর্ক কেউ না থাকে তাহলে স্টারনাম থেকে বোন ম্যারো অ্যাসপিরেট করার সময় অনেকে স্টারনাম ভেঙে ফেলে এবং আন্ডারলাইং স্ট্রাকচার গুলোকে ড্যামেজ করে ফেলে, যার জন্য কমপ্লিকেশন তৈরি হয়। এই জন্য হচ্ছে স্টারনাম থেকে বোন ম্যারো কারেকশন করতে হলে অবশ্যই স্পেশালিস্টের ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। তার মানে এটা কিন্তু পরীক্ষাতে যদি বোন ম্যারো কারো জিজ্ঞাসা করা হয় তাহলে হয়তো এই প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বোন ম্যারো মানে এক্সামিন করার জন্য বোন ম্যারো দুইটা সাইড থেকে কালেক্ট করা, একটা হচ্ছে স্টারনাম এবং একটা হচ্ছে পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট, এবং বাচ্চাদের ক্ষেত্রে কোনোভাবেই স্টারনাম থেকে বোন ম্যারো সংগ্রহ করা হয় না। বাচ্চাদের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে ইলিয়াক ক্রেস্ট থেকে সংগ্রহ করতে হয়, পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট থেকে। আর বড়দের ক্ষেত্রে পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট থেকে সংগ্রহ করতে পারবেন, আবার হচ্ছে স্টারনাম থেকে করতে হবে, কিন্তু স্টারনামে করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে যাতে ব্লাড ভেসেল, হার্ট, লাংস এগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এখন নরমালি হচ্ছে যে একটা কন্ডিশনের নাম মনে রাখেন যে বোন ম্যারো যখন ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত একটা কন্ডিশন আছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার নাম হয়তো শুনছেন অনেকেই। জি স্যার। যে অ্যাপ্লাসিয়া, যখন বোন ম্যারোতে ক্ষতিগ্রস্ত হলে বোনের মানে ব্লাড সেলের তিনটা কম্পোনেন্টই ঠিকমতো প্রোডাকশন হয় না, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেটার জন্য অনেকে দেখবেন যে চিকিৎসার অংশ হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়। তারপরে লিউকেমিয়া নামে একটা রোগ আছে যে ব্লাড ক্যান্সার যেটাকে বলে, সেটা চিকিৎসা মেন চিকিৎসা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এখন বোন ম্যারো থেকে যে ব্লাড সেল গুলো আছে সেগুলো এটা ফিজিওলজিতে পড়ছেন। এখানে যে স্টেম সেল থাকে, স্টেম সেল গুলো পরবর্তীকালে বিভিন্ন ধাপে ধাপে বিকশিত হওয়ার পরে তারপরে সেগুলো হচ্ছে ম্যাচিউর সেলে রূপান্তরিত হয়। যেমন এখানে যেটা রেড ব্লাড সেল, যেটার যে স্টেম সেল থেকে প্রো ইরাইথ্রোব্লাস্ট হয়, তারপর আর্লি ইরাইথ্রোব্লাস্ট, তারপর লেট ইরাইথ্রোব্লাস্ট, তারপর রেটিকুলোসাইট, তারপরে হচ্ছে রেড ব্লাড সেল হয়। তারপর মাইলোব্লাস্ট থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বেজোফিল, ইসোনোফিল, নিউট্রোফিল, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট, মনোব্লাস্ট থেকে মনোসাইট, মেগাক্যারিওব্লাস্ট থেকে প্লেটলেট তৈরি হয়।
বোন ম্যারোতে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। এরপর আছে কার্টিলেজ। বোন ম্যারোতে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। এরপর আছে কার্টিলেজ। কার্টিলেজে হচ্ছে সাপোর্টিং কানেকটিভ টিস্যু এবং স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলা হচ্ছে। কানেকটিভ টিস্যুর যে ক্লাসিফিকেশন বলা হয়েছিল সেখানে যে সাপোর্টিং কানেকটিভ টিস্যুর ভিতরে ছিল হচ্ছে বোন এবং কার্টিলেজ। আবার স্পেশালাইজড টাইপের হিসাবে ধরলে এটা হচ্ছে বোন, কার্টিলেজ, ব্লাড, এগুলো হচ্ছে স্পেশালাইজড টাইপ অফ কানেকটিভ টিস্যু। এখন বোন এবং কার্টিলেজের যে ডেফিনেশন দিয়েছে যে সেলস কার্টিলেজের ডেফিনেশন, এখানে একটা ছোট্ট একটা ডেফিনেশন দিয়েছে। কার্টিলেজ মে বি ডিফাইন্ড অ্যাজ এ specialized form of connective tissue consist of cells and matrix. The cells are embedded in the matrix. সেলগুলা ম্যাট্রিক্সের ভিতরে পতিত থাকে, যেগুলো ম্যাট্রিক্সের ভিতরের দিকে থাকে। এবং এটা সবাই জানেন যে কার্টিলেজ আমাদের হিউম্যান বডিতে যে কার্টিলেজ গুলো আছে সেটা 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হাইলিন কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ আর হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। এখানে কার্টিলেজ গুলোর যে কি কি স্ট্রাকচার থাকে, কার্টিলেজ গুলো কি কি দিয়ে কম্পোজড হয়। কার্টিলেজের সেলস থাকে যেগুলোকে কার্টিলেজ সেল বলা হয়। এখানে যে সেলগুলো থাকে সেটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট আর হচ্ছে কন্ড্রোসাইট। কন্ড্রোব্লাস্ট এটা হচ্ছে ইম্যাচিউর সেল, আর কন্ড্রোসাইট সেটা হচ্ছে ম্যাচিউর সেল। আর ম্যাট্রিক্স, এখানে যে এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স থাকে, ইট ইজ অ্যাপারেন্টলি হোমোলোগাস অ্যামরফাস গ্রাউন্ড সাবস্টেন্স। এখানে বলছে যেমন ওখানে যে বিভিন্ন জিনিস ছিল, অর্গানিক ইনঅর্গানিক পার্ট আছে। আবার কার্টিলেজের এখানে যে জিনিসগুলো দিয়ে কার্টিলেজের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি হয়, এর ভিতরে আছে কন্ড্রোমিকয়েড, কন্ড্রোঅ্যালবুমিনয়েড, তারপর কন্ড্রোইটিন সালফেট, ওয়াটার, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এন্ড আদার মিনারেলস। স্যার অ্যামরফাসটা কি? অ্যামরফাস হচ্ছে যেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকে না, সেগুলোকে বলা হয় অ্যামরফাস। সুনির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকে না, যখন মানে সিচুয়েশনের সাথে, পরিস্থিতির সাথে আকার আকৃতি গুলো পরিবর্তন হতে থাকে। যেমন আপনি দেখবেন যে আপনার কার্টিলেজ গুলো, যদি আপনার যে কানে যে কার্টিলেজ আছে এটা যদি আপনি চাপ দেন, এটা তো যে ভেঙে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না স্যার। এখন এই যে কন্ড্রোইটিন সালফেট, এই শব্দটা দেখবেন যে এখন অনেকে আছে যাদের কার্টিলেজ গুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। যেমন অনেকের আছে বিভিন্ন ধরনের হাঁটুতে ব্যথা অথবা মেরুদণ্ডে ব্যথা অথবা বিভিন্ন জয়েন্টে ব্যথা, যাদের এইটার কারণ হিসাবে অনেকেই দেখা যায় যে যাদের অনেকের যে জয়েন্টের ভিতরে যে আর্টিকুলার কার্টিলেজ থাকে, সেই আর্টিকুলার কার্টিলেজ গুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। তারা অনেক সময় অনেকে আছে যে এটা সাপ্লিমেন্টেশন হিসাবে অনেক সময় বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট মানে ড্রাগ সাপ্লিমেন্টেশন হিসেবে অনেকেই গ্রহণ করতেছে। যেমন কার্টিলেজ কন্টিলেক্স নামে ওষুধ বাজারে পাওয়া যায়, যেগুলো হচ্ছে কন্ড্রোইটিন সালফেট নামে বাজারে পাওয়া যায়। স্যার বোনসের চারপাশে কি কার্টিলেজ থাকে? বোনসের চারপাশে কার্টিলেজ থাকে না। বোনসের ওইখানে যেটা বলা হয়েছে যে বোনসের যে অংশটুকুতে হচ্ছে জয়েন্ট ফর্মেশন করে, ওই অংশটাকে বলা আর্টিকুলার সারফেস, এবং ওখানে কাভারিংস থাকে হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ তো বোনস গুলো তো কার্টিলেজ থেকেই হয়, তারপরে তো বোনস গুলো হচ্ছে অসিফাইড হয়ে পূর্ণ ম্যাচিউর বোন হয়। কিন্তু কার্টিলেজ, বোনসে কার্টিলেজ থাকে ওই যে এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ, যে গ্রয়িং যে এন্ড গুলোতে, লং বোনে যে গ্রয়িং এন্ড, সেখানে তো মাঝখানে এপিফাইসিস আর মেটাফাইসিসের মাঝখানে এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ থাকে। আর নরমালি হচ্ছে ম্যাচিউর বোন, যে বোনস গুলো অলরেডি ডেভেলপ হয়ে গেছে, গ্রোথ কমপ্লিট হয়ে গেছে, সেই বোনস গুলোর যে অংশটুকু আর্টিকুলার সারফেসের উপরের দিকে কাভারিংসে কার্টিলেজ থাকে, আর কোথাও কার্টিলেজ থাকে না। কি ক্লিয়ার? স্যার আবার একটু বলেন। আপনি জিজ্ঞাসা করছেন বোনসে কার্টিলেজ থাকে কিনা। একটা হচ্ছে যে বোনসে বলা হয়েছিল বোনস গুলো দুইটা সোর্স থেকে ডেভেলপ করে, একটা হচ্ছে কার্টিলেজ আর একটা হচ্ছে মেমব্রেন। তাহলে মানে আপনি ধরে নিন
যে আপনার বডিতে কিছু কিছু বোন ছিল যেগুলো যখন আপনি জন্মের সময় যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তখন ওই কার্টিলেজ থেকে বোনস গুলোতে কার্টিলেজ গুলো কনভার্ট হয় বোনসে আস্তে আস্তে সময়ের সাথে সাথে। আর একটা হচ্ছে যে আপনার ডেভেলপিং লং বোন যেগুলো থাকে, ডেভেলপিং লং বোনের যে গ্রোয়িং এন্ড থাকে, যে ওইখানে এপিফাইসিস আর মেটাফাইসিস এর মাঝখানে থাকে হচ্ছে এপিফেশিয়াল প্লেট অফ কার্টিলেজ, যেটা পরবর্তীকালে যখন বোনসের গ্রোথটা কমপ্লিট হয়ে যায় তখন ওই কার্টিলেজটা থাকে না। আর নরমালি হচ্ছে ম্যাচিউর বনে কার্টিলেজ থাকবে হচ্ছে যে ম্যাচিউর বিশেষত ম্যাচিউর লং বনে যেখানে দেখা যায় যে ম্যাচিউর লং বোন অথবা অন্যান্য বোনসে যে অংশটা হচ্ছে দেখা যায় যে জয়েন্ট ফর্মেশন করতেছে সেইখানে থাকে হচ্ছে কার্টিলেজ। যে জয়েন্ট ফর্মিং পার্ট বোনসে যে অংশটা জয়েন্ট ফর্মেশন করতেছে সেই অংশে কাভারিংস থাকে হচ্ছে কার্টিলেজ দিয়ে। ক্লিয়ার? জি স্যার। এখন এই কার্টিলেজের তিন ধরনের কার্টিলেজ বলা হলো যে হাইলিন কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ। এই কার্টিলেজ গুলো কোথায় কোথায় পাওয়া যায় এখানে সংক্ষিপ্ত একটু ইতিহাস আছে যে হাইলিন কার্টিলেজ কোথায় কোথায় বডিতে থাকে। ডেভেলপিং বোন অফ ফিটাস, যে বোনস গুলো কার্টিলেজ থেকে উৎপত্তি হচ্ছে সেগুলো হচ্ছে হাইলিন কার্টিলেজ। তারপর আর্টিকুলার কার্টিলেজ অফ বোন, যেটা হচ্ছে জয়েন্টের আর্টিকুলার সারফেসে যে এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। যে বোনস গুলো হচ্ছে আর্টিকুলার সারফেস কে যে কার্টিলেজটা কভার করে রাখে সেটা হচ্ছে হাইলিন কার্টিলেজ। তারপর এপিফেশিয়াল কার্টিলেজ, এটা হচ্ছে এপিফেশিয়াল প্লেট অফ কার্টিলেজ, এটা হচ্ছে এপিফাইসিস আর মেটাফাইসিস এর মাঝখানে যে কার্টিলেজ থাকে। তারপর ট্রাকিও ব্রঙ্কিয়াল কার্টিলেজ, ট্রাকিয়া এবং ব্রঙ্কাসে বেশ কয়েকটা যে সিরিয়ালি কতগুলো কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ যে রিং এর মতো থাকে, এই রিং গুলো এই কার্টিলেজ গুলো হচ্ছে হাইলিন কার্টিলেজ, এবং হাইলিন কার্টিলেজ থাকার কারণে ট্রাকিয়া ব্রঙ্কাস হচ্ছে কলাপস করে না, এই এয়ারওয়ে গুলো প্যাটেন্ট থাকে। তারপর হচ্ছে কোস্টাল কার্টিলেজ, যে কার্টিলেজ গুলো রিবস কে স্টার্নামের সাথে যুক্ত করে সেই কার্টিলেজ গুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ গুলো হচ্ছে হাইলিন কার্টিলেজ। তারপর সাইডস অফ ইলাস্টিক কার্টিলেজ, এর ভিতরে পিনা অফ দি এক্সটার্নাল ইয়ার, পিনা অথবা অরিকল, যে কানের এক্সটার্নাল ইয়ারের যে অংশটা যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি সেই কানের যে স্কিনের নিচেই কিন্তু কার্টিলেজ থাকে। যে কানের যে পিনা অথবা অরিকল থাকে সেটার স্কিনের নিচেই যে কার্টিলেজটা আমরা ধরতে পারি সেটা হচ্ছে, এবং শুধুমাত্র নিচের দিকে কার্টিলেজ থাকে। নিচের দিকে যেখানে নরমালি সবাই কান ফোঁটা করে সেখানে থাকে হচ্ছে ফাইব্রাস টিস্যু স্কিনের নিচে, এখানে কোনো কার্টিলেজ থাকে না, যেটাকে ইয়ার লোবিউল বলে। আর বাকি অংশটুকুই কিন্তু স্কিনের নিচে কার্টিলেজ থাকে, যে কার্টিলেজটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। তারপর ইউস্টেশিয়ান টিউব আর অডিটরি টিউব, যেটা হচ্ছে মিডল ইয়ারের সাথে নাসোফ্যারিংস এর কমিউনিকেট হয় একটা ভেন্টিলেটরি টিউব দিয়ে, যেটা নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব অথবা অডিটরি টিউব। এই টিউবের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট আর একটা হচ্ছে বনি পার্ট। বনি পার্টটা থাকে হচ্ছে মধ্যকর্ণের দিকে আর কার্টিলেজিনাস পার্টটা থাকে হচ্ছে নাসোফ্যারিংস এর দিকে। আমি কি বললাম বোঝা গেল? স্যার আরেকবার একটু বলেন। ইউস্টেশিয়ান টিউব অথবা অডিটরি টিউবের নাম তো সবাই শুনছেন, যে টিউবটা হচ্ছে একটা ভেন্টিলেটরি টিউব যেটা মধ্যকর্ণের সাথে নাসোফ্যারিংস এর কমিউনিকেশন করে। এখন এটা দুইটা টিউব আছে দুই পাশে। এখন এই টিউবের দুইটা অংশ থাকে, একেবারে বোনসে মধ্যকর্ণের দিকে যে এই টিউবের যে অংশটা থাকে সেটা হচ্ছে বনি পার্ট, বোন দিয়ে তৈরি হয়। আর নাসোফ্যারিংস এর দিকে যে অংশটা থাকে সেটা কার্টিলেজ দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ দিয়ে তৈরি। এটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, এটার এই উপরের অংশ হচ্ছে বনি পার্ট আর নিচের অংশটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট। তারপর এপিগ্লটিস, এটা ল্যারিংস এর একটা কার্টিলেজ। এপিগ্লটিস, তারপর কর্নিকুলেট, কিউনিফর্ম, এই সবগুলো কার্টিলেজই হচ্ছে ল্যারিংস এর, এগুলো হচ্ছে ইলাস্টিক টাইপ অফ কার্টিলেজ। এখানে ছবিটি আছে এপিগ্লটিস, যেটা থাকে হচ্ছে যে ইয়ার এন্ট্রান্স এর দিকে, ইয়ারটা যেখানে দিয়ে ল্যারিংসে ঢুকবে ওইখানে থাকে হচ্ছে এপিগ্লটিস।
আর এটা হচ্ছে যে কর্নিকুলেট, এই যে কর্নিকুলেট কার্টিলেজ এটা, আর এটা হচ্ছে কি ইউনিফর্ম কার্টিলেজ। আর ফাইব্রোকার্টিলেজের সাইড গুলো হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যে দুইটা ভার্টিব্রার মাঝখানে যে একটা স্ট্রাকচার থাকে যেটা নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের বাইরের দিকে যে অ্যানুলাস ফাইব্রোসাস নামে একটা স্ট্রাকচার থাকে সেটা হচ্ছে ফাইব্রাস কার্টিলেজ। এখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের দুইটা অংশ দেখা যাচ্ছে, একটা বাইরের দিকের অংশ আর একটা হচ্ছে ভিতরের দিকের অংশ। বাইরের দিকে যে অংশটা সেটার নাম হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, আর ভিতরের দিকের অংশের নাম হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। এই অ্যানুলাস ফাইব্রোসাস যে অংশটা সেটা হচ্ছে কার্টিলেজেনাস পার্ট, এটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ। তারপর গ্লেনয়েডাল ল্যাব্রাম। গ্লেনয়েডাল ল্যাব্রাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি পাশে যে বাইরের দিকে রিং এর মতো এই কার্টিলেজটা থাকে। গ্লেনয়েডাল ল্যাব্রাম হচ্ছে এই স্ট্রাকচারটা থাকে হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি থাকে হচ্ছে স্ক্যাপুলাতে, এবং এটা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি যেখানে হিউমারাসের মাথাটা এখানে যুক্ত হয়ে শোল্ডার জয়েন্ট তৈরি করে। এখন এই গ্লেনয়েড ক্যাভিটির বাইরের দিকের মার্জিনে এই ফাইব্রোকার্টিলেজ থাকে যেটার নাম হচ্ছে গ্লেনয়েডাল ল্যাব্রাম। মনে থাকবে? স্যার আবার একটু বলেন। গ্লেনয়েডাল ল্যাব্রাম এটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা থাকে হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি, এই গ্লেনয়েড ক্যাভিটিটা থাকে হচ্ছে স্ক্যাপুলাতে। এখানে হিউমারাসের মাথা দেখা যাচ্ছে, এই হিউমারাসের মাথা আর গ্লেনয়েড হেড অফ দি হিউমারাস আর গ্লেনয়েড ক্যাভিটি মিলে তৈরি হয় হচ্ছে শোল্ডার জয়েন্ট। এখন এই গ্লেনয়েডের ক্যাভিটির বাইরের দিকে মার্জিনে থাকে হচ্ছে গ্লেনয়েডাল ল্যাব্রাম যেটা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, আর এই হিউমারাসের মাথা আর গ্লেনয়েড ক্যাভিটি এখানে থাকে হচ্ছে হাইলিন কার্টিলেজ। কি বোঝা গেল? জি স্যার। তারপর অ্যাসিটাবুলার ল্যাব্রাম। অ্যাসিটাবুলাম থাকে হচ্ছে হিপ বোনে, এটা পিছনের দিকে সাইডের দিকে থাকে, পোস্টোল্যাটারাল সাইডে থাকে, এবং এখানে ফিমারের মাথা এখানে যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে হিপ জয়েন্ট। এখন ফিমারের হেড এবং অ্যাসিটাবুলামের মাঝখানে থাকে হচ্ছে এইখানে থাকে হচ্ছে হাইলিন কার্টিলেজ, কিন্তু এই অ্যাসিটাবুলামের মার্জিনের দিকে যে কার্টিলেজটা থাকে সেইটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, এটার নাম হচ্ছে অ্যাসিটাবুলার ল্যাব্রাম। কি বোঝা গেল? তারপর আর্টিকুলার ডিস্ক, এটা কিছু কিছু জয়েন্টে আর্টিকুলার ডিস্ক থাকে যেটা জয়েন্ট ক্যাভিটিটাকে কম্পার্টমেন্টে ভাগ করে। এটা ইউজুয়ালি থাকে, যেমন কমন একটা এক্সাম্পল এখানে আছে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, যে এই জয়েন্টের মাঝখানে একটা আর্টিকুলার ডিস্ক থাকে যেটা হচ্ছে থিন ওভাল লাইক স্ট্রাকচার, প্লেট লাইক স্ট্রাকচার, যেটা জয়েন্ট ক্যাভিটিটাকে কম্পার্টমেন্টে ভাগ করে, যেটাকে বলা হয় আর্টিকুলার ডিস্ক। এটা জয়েন্টের ভিতরে থাকে। এখানে টেম্পোরোম্যান্ডিবুল জয়েন্ট এই অংশটা হচ্ছে আর্টিকুলার ডিস্ক, এটা দিয়ে জয়েন্ট ক্যাভিটিটা দুইটা ক্যাভিটিতে ভাগ হয়েছে। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কার কোনো কোশ্চেন আছে? স্যার আর্টিকুলার ডিস্কটা আরেকবার বোঝান। আর্টিকুলার ডিস্কটা হচ্ছে এটা হচ্ছে যে জয়েন্টের ভিতরে এই স্ট্রাকচারটা থাকে, এটা হচ্ছে থিন প্লেট লাইক ওভাল লাইক একটা স্ট্রাকচার। এটা হচ্ছে যে অনেক বড় অথবা থিক কোন স্ট্রাকচার, একটা পাতলা একটা স্ট্রাকচার, দেখতে অনেকটা প্লেটের মতো, এবং এটা হচ্ছে যে জয়েন্ট ক্যাভিটিটাকে কম্পার্টমেন্টে ভাগ করে। নরমালি তো বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে জয়েন্টটা সিঙ্গেল ক্যাভিটি থাকে, কিন্তু এই আর্টিকুলার ডিস্ক থাকার কারণে জয়েন্টের ক্যাভিটিটা দুইটা তিনটা ভাগে ভাগ হতে পারে। এটা যেমন এখানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের এখানে একটা আর্টিকুলার ডিস্ক আছে যেটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ক্যাভিটিকে
দুই ভাগে সুপিরিয়র জয়েন্ট ক্যাভিটি আর ইনফিরিয়র জয়েন্ট ক্যাভিটি এই দুইটা ভাগে ভাগ করতেছে। স্যার আর্টিকুলার ডিস্কটা কোন কোন বোনসের মধ্যে আছে? এখানে আছে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ভিতরে আছে, তারপর নি জয়েন্টের ভিতরে আর্টিকুলার ডিস্ক। এখন নি জয়েন্টের আর্টিকুলার ডিস্কটা মেইনলি ওখানে যে মিনিসকাস থাকে সেই মিনিসকাসটা আর্টিকুলার ডিস্ক হিসেবে কাজ করে। এটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আর কোনো প্রশ্ন আছে? নো স্যার। তাহলে আমি বের হয়ে যাচ্ছি। স্যার এই টপিকগুলো থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে? টপিকস এর ভিতরে এটাতে তো এখনো পড়া শেষ হয়নি। এখানে যেটা হচ্ছে যেটা কার্টিলেজের ডেফিনেশন, কার্টিলেজের কম্পোজিশন, তারপর টাইপস অফ কার্টিলেজ, তারপর যে সাইটস অফ কার্টিলেজ, কোথায় কোথায় কোন সাইটে কার্টিলেজ গুলো পাওয়া যায় সেগুলোই আসে। আর স্যার বোন ম্যারো কোশ্চেন হয়? বোন ম্যারো ইউজুয়ালি যেটা শর্ট কোশ্চেন, বেশিরভাগ ক্ষেত্রে আসলে শর্ট কোশ্চেন হিসাবেই মেইনলি এটা আসে, যে শর্ট কোশ্চেন হিসাবে আসলে আপনাকে মোটামুটি সবকিছুই লিখতে হবে কম বেশি। মানে বোন ম্যারো আলাদাভাবে ডেসক্রিপশন ফর্মে প্রশ্ন সাধারণত খুব একটা আসে না। বোন ম্যারো সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর ভাইভাতে হয়তো আপনাকে স্পেসিফিক ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন। স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে অ্যানাটমির স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে না স্যার? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে না স্যার এটার? হ্যাঁ কোশ্চেন আছে, ওইটা তো আপনাদের ডিপার্টমেন্ট অথবা লাইব্রেরিতে এই কোশ্চেন গুলো যে প্রিজার্ভ করে রাখে। ওটা হয়তো আপনি যেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো পাওয়ার জন্য আপনি আপনার মেন্টরের সাথে কথা বলতে পারেন, অথবা আরেকটা হচ্ছে যে লাইব্রেরিতে যে ওখানে যে লাইব্রেরি আনের সাথে তো কথা, উনি তো সিনিয়র পার্সন, ওখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তাদের সাথে কথা বললে হয়তো আপনি এইগুলো পাবেন। ওকে স্যার। স্যার বোনসের চিত্র আঁকা নিয়ে একটু বলেন। বোনসের চিত্র? এখন বোনসের চিত্র এখন যেটা হচ্ছে যে নরমালি যদি আপনার বোনসের ডেফিনেশন আসলে তার চিত্র লেখা আঁকার দরকার নেই, যে বোনসের ক্লাসিফিকেশন আসলে আপনাকে চিত্র আঁকতে হবে। এখন চিত্র বোনসের ক্লাসিফিকেশনের ভিতরে মেইনলি তো বললাম যে যখন অনেকগুলো প্রশ্ন একসাথে আসে তখন মেইনলি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটাই মেইনলি আসে, এবং মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আসে তখন আপনাকে একটু চিত্র আঁকতে হবে। ওখানে যে লং বোন, শর্ট বোন, যে ইরেগুলার বোন, নিউমেটিক বোন, সিসোমেট, এই বোনস গুলো একটু মানে ডায়াগ্রামেটিক ছবি আঁকতে হবে। আর যেটা হচ্ছে যে আপনার ওই যে সে বোনস মানে যেমন ব্লাড সাপ্লাই আসলে বোনসের ছবি আঁকতে হবে, তারপরে যে গ্রোয়িং অথবা ডেভেলপিং লং বোনের প্রশ্ন আসলে ওখানে ছবি আঁকতে হবে।